নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন অপালা মুখার্জির কলমে একটি দুর্দান্ত রহস্য গল্প, শার্দুল সংকট। গল্প পাঠে অতনু ভট্টাচার্য, শৌর্যের ভূমিকায় জয় দাস, রুদ্রের ভূমিকায় আবির অধিকারী, সৌরভের ভূমিকায় সৌম্যজিৎ, সৌম্যর ভূমিকায় মৃন্ময় মান্না, সিনহার ভূমিকায় জয় ভট্টাচার্য, রামুর ভূমিকায় সুদীপ্ত সরকার, আলখাল্লা পড়া লোকটার ভূমিকায় রাজদীপ চক্রবর্তী। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন অপালা মুখার্জির কলমে শার্দুল সংকট। মাধ্যমিক পরীক্ষার ঝামেলা মিটেছে, অন্য স্কুলে ভর্তির ব্যবস্থাও করে ফেলেছেন মা বাবারা। এখনই বিশাল চাপের পড়াশোনা শুরু করতে হবে না। সূর্যরা 5 বন্ধু মিলে তাই এখন রোজ বিকেলে দনুজ দলনীতলার মাঠে জমায়েত হয়। কখনো বা খেলাধুলা করে, কখনো বা জমে ওঠে জোর আড্ডা। সাথে থাকে শঙ্করের দোকানের বিখ্যাত তেলে ভাজা আর বেগুনি। সেদিন দুপুরের পর থেকেই আকাশ কালো হয়ে এলো, মাঠে বসার আর উপায় নেই। রুদ্র তাই সবাইকে তাদের বৈঠকখানা ঘরে ডেকে নিল। বিকেল 5টা বাজতে না বাজতেই শীর্ষেন্দু, সৌরভ, সূর্য আর অয়ন সেখানে হাজির। রুদ্রদের বাড়িটা একটু পুরনো ধাঁচে, মোটা মোটা থামওয়ালা গোল বারান্দা, খড়খড়ি লাগানো বড় জানলা। গ্র্যান্ডফাদার ক্লক ঢং ঢং করে সময় জানান দেয়। ওরা নাকি কোনো এক সময় এই নারায়ণগঞ্জের জমিদার ছিল। এখন সেসব কিছু না থাকলেও জমিদারি কেতাটুকু আছে। বসার ঘরে জাঁকিয়ে আড্ডায় বসলো ওরা 5 জন। রামু চাকর প্লেট বোঝাই ডিমের পকোড়া আর কফি রেখে গেল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রাস্তায় জমা জলের উপরে ল্যাম্পপোস্টের মলিন হলদেটে আলো পড়ে কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। রুদ্রদের বসার ঘরের দেওয়ালে একটা মাউন্ট করা বাঘের মাথা লাগানো আছে। মস্ত বড় মুখটা এতই অদ্ভুত, তুমি যেদিকেই তাকাও না কেন মনে হবে তোমার দিকেই তাকিয়ে আছে। এখন এই গা ছমছমে পরিবেশে সেটাকে যেন রহস্যময় লাগছে। আর চোখে একবার সেটার দিকে তাকিয়ে শীর্ষ রুদ্রকে জিজ্ঞাসা করলো, এটা কে শিকার করেছিল রে? ওর দাদু? না, দাদু না, ছোট দাদু। উনি বেশ বড় শিকারী ছিলেন। এইখানে তো থাকতেন না, পুরো জীবনটাই বিদেশে কাটিয়েছেন উনি। কী সব গবেষণা করতেন নাকি ওখানে। মাঝে মাঝে আচমকা 2-4 দিনের জন্য এখানে হাজির হতেন, তবে আমাদের সাথে কাটানোর জন্য নয়, শিকারের জন্য। আর তার জন্যই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন। ঝাড়খণ্ডের এক জঙ্গল থেকে বাঘটাকে এক অমাবস্যা রাতে শিকার করে এনেছিলেন শুনেছি, তবে আমি তখন খুব ছোট ছিলাম। ওই ভয়ঙ্কর জিনিসটা টানিয়ে রেখেছিস কেন এখনো? দেখলেই তো বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। সৌরভ শুকনো মুখে বলে ওঠে, আরে চেষ্টা কি আর করিনি রে ভাই। এই বাড়িতে ছোট দাদু রহস্যজনকভাবে মারা যাওয়ার পরেই বাবা বেশ কয়েকবার ওটা খুলে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যতবারই ওটা খোলার চেষ্টা করা হয় একটা না একটা অঘটন ঘটেই বাড়িতে। বাধ্য হয়ে বাবা ওটা রেখে দিয়েছে। আর একটা কথা, ছোট দাদু মারা যাওয়ার পরেই প্রতি অমাবস্যার রাতে বাঘের মাথাটা জীবন্ত মনে হয়। রামু তো ওর চোখের পাতাও নড়তে দেখেছে। অমাবস্যার রাতে তাই এই ঘর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। আমরা রাত 9টার পরে কোনোদিনই ঘরের ধারে কাছে আসি না। সৌর্য এই দলের মধ্যে রীতিমতো ডাকা বুকু ছেলে। কৌতূহল তার অপরিসীম। রহস্যের গন্ধ পেয়ে এর মধ্যেই তার চোখ চকচক করতে শুরু করে দিয়েছে। নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায় সে। এটা তো একবার হাতে কলমে দেখতে হচ্ছে। আগামী পরশু অমাবস্যা না? রুদ্র, তোর বাবাকে বল ওই দিন আমরা তোর বাড়িতে থাকবো না। আসল কারণ বলার দরকার নেই, শুধু ওই তালার ডুপ্লিকেট চাবি বানাতে হবে।
তুই কাল সাবধানে সাবানের ওপরে চাবি ছাপ নিয়ে আমাদের দিয়ে দিবি। আমার চেনা এক চাবিওয়ালা আছে, ডুপ্লিকেট চাবি একদিনের মধ্যে বানিয়ে দেবে। তাহলে ওই কথাই রইল, সবাই হাত মেলাও। আগামী পরশু রাত 12টার পরে আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। সেদিন রাতে সবাই যে যার বাড়ির দিকে রওনা হলো। তার পরের দুদিন এই ঘটনা নিয়ে ওদের মধ্যে আর বিশেষ আলোচনা হলো না। রুদ্রদের বৈঠকখানা ঘরটা অ্যাক্টের মতন। মূল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বাগানের মধ্যে এটি তৈরি করা হয়েছিল। এখানে নাকি আগে নাচ গান হতো, তাই মূল বাড়ির সাথে এর কোনো রকম যোগাযোগ নেই। বাগানের বড় বড় গাছের ঝুপসি অন্ধকারের জন্য মূল বাড়ি থেকে বৈঠকখানা স্পষ্ট দেখাও যায় না। অমাবস্যার দিন সন্ধ্যাবেলা সূর্যদের বাড়িতে ব্যাটালিয়ন এসে পৌঁছালো। এদের দলটি অসম সাহসী। এরা ক্লাস 8-এ পড়ার সময়ই একটি ডাকাত দলকে শায়েস্তা করেছিল। এখানকার থানার ওসি সন্দীপ সিনহাকে সূর্য কাকু বলে ডাকে। ডাকাত দল ধরার পরে এই দলটির তার সাথে খাতির অনেক বেড়ে গেছে। রুদ্রের মা বাবা আসল খবর কিছুই জানেন না। ছেলের বন্ধুর দলকে ভুড়ি ভোজ করিয়ে রাত 10টার মধ্যে তারা শুতে চলে গেলেন। দোতলার একেবারে শেষ প্রান্তে একটা বড় ঘরে ওদের থাকার ব্যবস্থা হয়েছে। রুদ্রের বাবা পই পই করে মানা করে দিয়েছেন আজ রাতে কোনো অবস্থাতেই যেন ওরা ওই ঘরের জানলা না খোলে এবং বৈঠকখানার দিকে না যায়। ঘরে ঢুকে অয়ন বলল, তাহলে ঘন্টাতে ঘুমিয়ে নেওয়া যেতে পারে, কি বল? এক্ষুন তো আর কাজ শুরু হবে না। সূর্য বলল, সবাই একসাথে ঘুমালে মোটেও হবে না। হ্যাঁ, 3 জন 1 ঘন্টা করে ঘুমিয়ে নেব, 2 জন ওই অন্ধকার বাগানের দিকে লক্ষ্য রাখবে, পরের 1 ঘন্টা আবার প্রথম দল লক্ষ্য রাখবে। আমার মনে প্রথম থেকেই ঘটনার সম্বন্ধে খটকা লাগছে। রুদ্র, শীর্ষেন্দু আর অয়ন বিছানায় আশ্রয় নিল। একটা জানলা অল্প একটু ফাঁক করে সূর্য আর সৌরভ নজর রাখতে শুরু করলো। চারদিকে নিশ্ছিদ্র অন্ধকার, মাঝে মাঝে গাছের ডালে বাদুড় আর পেঁচার ঝটপটানির আওয়াজ ছাড়া আর কিছুই দেখা বা শোনা যাচ্ছে না। খানিকক্ষণ দেখার নিষ্ফল চেষ্টা করে ওরা জানলা বন্ধ করে দিল। ঘণ্টাখানেক বাদে রুদ্রদের তুলে দিয়ে সূর্যরা বিছানায় আশ্রয় নিল। ঘুম কি আর আসতে চায়? একটা অজানা রহস্যকে জানার উত্তেজনায় ওদের মাথার ভেতরে তখন যে প্রবল ঝড় চলছে। রাত 12:30 নাগাদ ওরা বেরোনোর জন্য তৈরি হলো। রুদ্র আর সূর্য এর মধ্যেই টুকিটাকি প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়েছে। পা টিপে টিপে সিঁড়ি দিয়ে একতলায় নেমে এলো ওরা। বারবার পেছন ফিরে দেখে নিল, না, কেউ কোথাও নেই। এত নিস্তব্ধতা চারদিকে যে নিজের পায়ের আওয়াজে নিজেরাই চমকে উঠছিল ওরা। বাগানের ঝুপসি অন্ধকার পেরিয়ে ওরা পা রাখল বৈঠকখানার বারান্দায়। সবাই আজ গাঢ় রঙের জামা পরেছে, যাতে এই অন্ধকারে ওদের দেখে চেনা খুব একটা সহজ না হয়। রুদ্র বাড়ির ছেলে, তাই বৈঠকখানার সব জায়গাটাই তার নখদর্পণে। সবার আগে আগে সেই চলছিল, ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলবে বলে। ঠিক সেই মুহূর্তে একটা মৃদু খসখস শব্দ তার কানে এসে পৌঁছালো। পেছন ফিরে ঠোঁটের উপরে আঙুল রেখে সে সবাইকে কোনো রকম আওয়াজ করতে নিষেধ করল। ঠিক তখনই কিছু একটা বারান্দার থামের আড়াল থেকে ছুটে বাগানের দিকে চলে গেল। হকচকিয়ে থেমে গেল ওরা। এই বাড়ির পাঁচিলের সবটা জুড়ে কাঁচের টুকরো আর কাঁটা তার লাগানো। রাত 9টায় নিয়ম করে রামু মেন গেট বন্ধ করে দেয়। চাবি ওর কাছেই থাকে। ভোর 5টায় আবার গেট খুলতে হয় তাকে। রুদ্রর বাবা মর্নিং ওয়াকে বেরোন। কাজেই এখন এর ভেতর কোনো মানুষ থাকার কথা নয়। অবাক হয়ে ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। শীর্ষেন্দু চাপা গলায় বলে ওঠে, বিড়াল টিড়াল নয় তো রে? মাথা নাড়ে রুদ্র। এ বেড়াল নয়, তবে পূর্ণাঙ্গ মানুষও নয়।
ভয়ে গা ছমছম করে ওঠে ওদের। অমাবস্যার রাত, সত্যি কি তবে ভূত আছে এই বাড়িতে? মনের ভয় মনেই লুকিয়ে রেখে চাবি ঘোরায় রুদ্র। পুরনো আমলের পেতলের গুল বসানো ভারী কাঠের দরজা মৃদু ক্যাঁচ খোঁজ আওয়াজ করে খুলে যায়। বেড়ালের চাইতেও নিঃশব্দে ওরা একে একে ঘরের দিকে এগিয়ে আসে। ঘরের ভেতরটা এত অন্ধকার যে চোখ সইয়ে নিতে বেশ কিছুটা সময় লাগে ওদের। ভেতরে ঢুকে সূর্য চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করে। বাদিকের দেওয়ালে মাউন্ট করা বাঘের মাথাটা আবছা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কই চোখ নড়ছে না তো। অন্ধকারের মধ্যে বিভৎস মাথাটা যেন আরো বিভৎস দেখাচ্ছে। সে আর থাকতে না পেরে চাপা গলায় রুদ্রকে জিজ্ঞাসা করেই বসল, কিরে, বাঘের চোখ নড়ছে না তো? কেউ কোনো বদমতলবে গুজব রটাচ্ছে না তো? হ্যাঁ? না রে, রামু কাকা নিজের চোখে দেখেছে। বাবা তো প্রথমটায় বিশ্বাস করতে চাননি। ছোট দাদু যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু এই ঘটনা ঘটেনি। মা তো বলে বাঘটার ভেতরে অমাবস্যা রাতে ছোট দাদুর আত্মা ভর করে। নিজের শিকার করা বাঘ তো মায়া ছাড়তে পারেননি বোধ হয়। কিন্তু বেঁচে বেঁচে এই অমাবস্যা রাতেই কেন? এটা অন্য কোনো রাতে তো হতে পারত। উনি নাকি শেষ দিকে তন্ত্র সাধনা নিয়ে পড়াশোনা করেছিলেন। এই বাড়িতেও যখন আসতেন তার ঘরের দরজা বেশিরভাগ সময় বন্ধ থাকত। রামু ছাড়া না জানিয়ে ওই ঘরে যাওয়ার অনুমতি কারুর ছিল না। হয়তো উনি অমাবস্যার রাতে বাঘটাকে মন্ত্র পড়ে জাগাতেন। অয়ন কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ বাইরে শুকনো পাতা মারিয়ে চলার মৃদু খসখস শব্দ শোনা গেল। একজনের পায়ের আওয়াজ মোটেই নয়, একসাথে ৩-৪ জন হেঁটে আসছে মনে হলো। সূর্য তার পকেট থেকে একটা ভাঁজ করা লাঠি নিয়ে হাতের মুঠোয় লুকিয়ে ফেলল। এই লাঠিটা তার মোক্ষম অস্ত্র। ভেতরে একটা স্প্রিং বসানো আছে। লাঠির গায়ে বোতাম টিপলেই সেটা খুলে যায়। ভেতরে গুলির বদলে আলপিন ভরা থাকে। স্প্রিং এর চাপে সেগুলো ঝাঁকে ঝাঁকে গিয়ে লাগে আততায়ীর গায়ে। শীর্ষেন্দু আর সৌরভ, ওরা দুজনেই জুডোয় পারদর্শী। ওদের সন্দেহটা নিতান্তই অমূলক নয়। তাহলে ভৌতিক ঘটনা এখানে ঘটে কিনা তার প্রমাণ এখনো পর্যন্ত না মিললেও বেআইনি ব্যাপার যেখানে ঘটছে তাতে কোনো ভুল নেই। পায়ের শব্দগুলো বৈঠকখানার পেছন দিকে মিলিয়ে গেল। অধিকটা বহুদিন ব্যবহার হয় না। বড় বড় গাছের সাথে আগাছা আর ঝোপঝাড় মিলে একটা পরিত্যক্ত জঙ্গলের আকার ধারণ করেছে। চারদিক এখন আবার নিস্তব্ধ। লোকগুলো যদি এসেই থাকে তারা কি ভোজবাজির মতো উবে গেল নাকি? এটাও কি ভুতুড়ে ব্যাপার? ওরা প্রত্যেকে অন্ধকার দেওয়ালের গায়ে নিজেদের মিশিয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকলো যাতে ওদের একেবারেই দেখতে না পাওয়া যায়। মাউন্ট করা বাঘের মাথা এখনো একটুও জীবন্ত হয়ে ওঠেনি। রাত বোধহয় অনেক হয়েছে। দুটো পেঁচা ডাকতে ডাকতে উড়ে গেল। পরিবেশটা সত্যিই ভুতুড়ে। ঘরের মধ্যে এত অন্ধকার যে ওরা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। রুদ্র বোধহয় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। তার হাত থেকে চাবিটা টুং করে আওয়াজ করে পড়ে গেল। সেটা কুড়োতে গিয়েই বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে গেল ঘরের দরজাটা তো আসার সময় তাড়াতাড়িতে ভেজিয়ে দিয়ে এসেছিল ওরা। যদি সত্যিই কেউ এখানে এসে থাকে তারা তো দরজার তালা খোলা আছে দেখলেই ওদের উপস্থিতি টের পেয়ে যাবে। আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে এলো। দেওয়ালে ঘষতে ঘষতে দরজার কাছে গিয়েই চাপা ভয়ার্ত আর্তনাদ করে ওঠে সে। দরজাটা বাইরে থেকে কে বা কারা বন্ধ করে দিয়েছে। গলা দিয়ে আর আওয়াজ বার হয় না রুদ্রের। আবার একইভাবে নিজের জায়গায় ফিরে সূর্যকে ঘটনাটা বলতে যাচ্ছিল সে। হঠাৎ ঘরের মধ্যে
বাঘের ক্রুদ্ধ গলার গর্জন শুনতে পাওয়া গেল। ওরা 5 জনই চমকে দেওয়ালের দিকে তাকালো। নড়ছে বাঘের চোখ দুটো, জ্বলে উঠেছে সেগুলো। পিঙ্গল বর্ণ সেই চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। অন্ধকারে বিভৎস মুখটাকে আরো বিভৎস দেখাচ্ছে। বিশাল বড় মুখভেদান করে উঠল 5 বছর আগে শিকার করে আনা বাঘের মুখ। সাথে সাথেই আবার শার্দুল গর্জনে কেঁপে উঠল গোটা ঘরটা। প্রচন্ড ভয় পেয়ে অয়ন দরজার দিকে ছুটে যেতে গিয়ে কার্পেটে পা আটকে পড়ে গেল। রুদ্ররা 4 জনে হতভম্বের মতো দেওয়ালের দিকেই তাকিয়েছিল। মুখটা যতটা বড় তার চাইতেও বড় দেখাচ্ছে। তাহলে সত্যিই বাঘটা ভূত, কিন্তু ভূতের ক্ষমতা তো আরো বেশি হওয়া উচিত। সূর্য রুদ্রের দিকে তাকিয়ে চাপা গলায় বলে ওঠে, আমাদের এবার একটু সামনের বাগানে যাওয়া দরকার। আমার মনে হয় বাঘটাকে ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এটা ভৌতিক কাণ্ড। এর পেছনে অন্য কোনো কারণ আছে নিশ্চয়ই। অয়নকে তোল, এখান থেকে বেরোই এবার। এই এই দরজাটা কে যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে রে। শীর্ষেন্দু চাপা গলায় কিছু একটা বলতে যাচ্ছিল। আবার ঘরটা বাঘের গর্জনে থরথর করে কেঁপে উঠল। বিস্ফারিত চোখে তাকিয়ে ওরা দেখল অয়ন অসহায় অবস্থায় পড়ে আছে, আর ঘরের মধ্যে একটা মুন্ডহীন বাঘের ধড় ল্যাজ আছড়াতে আছড়াতে গুঁড়ি মেরে তার দিকে এগিয়ে যাচ্ছে। ওটা এখানে এলো কোথা থেকে? বাঘটা বিশাল হাঁ করে গর্জন করেই চলেছে। মাত্র কয়েক পলক। সূর্য তার অস্ত্র ওই অদ্ভুত জন্তুটার দিকে তাক করতেই সেটা 2 পায়ে দাঁড়িয়ে সামনের 2 পা দিয়ে অয়নকে পাঁজা কোলা করে তুলে নিয়ে একটা দেওয়ালের কাছে গিয়ে একটু দাঁড়ালো। পরক্ষণেই তাকে আর দেখা গেল না। বাঘের গর্জনও আস্তে আস্তে কমে গেল। দেওয়ালের দিকে তাকিয়ে ওরা দেখে আগের মতোই মাউন্ট করা বাঘের মাথা সেখানে ঝুলছে, নিথর, নিষ্পন্দ। আগুনের গোলার মতো তার চোখ দুটো আর জ্বলছে না। অসম্ভব ঘাবড়ে গেল সবাই। ঘরটা আবার আগের মতোই নিস্তব্ধ হয়ে এসেছে। কিন্তু এ আবার কি নতুন বিপদ বাঁধল? অয়নকে এবার কি করে উদ্ধার করবে ওরা? সে তো ম্যাজিকের মতো উড়ে গেল। রুদ্র কাঁদো কাঁদো গলায় বলল, আরে গল্পটা তোদের তো না বললেই পারতাম। কি বিপদে পড়া গেল দেখো দেখি। আরে বাবা জানলে আমাকে আর আস্ত রাখবেন না। আজ রাতে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। আমার পকেটে মোবাইল আছে। আগে আমি সিনহা কাকুকে একটু হিন্ট দিয়ে রেখেছি। কালপ্রিটরা এখানেই কোথাও লুকিয়ে আছে। অয়নকে ওরা ধরে নিয়ে গেল ওকে দিয়ে আমাদের ব্ল্যাকমেল করবে বলে। পাখি পালিয়ে গেলে তখন তো আর পুলিশ ডেকে কোনো লাভ নেই। এরা বেশ বড়সড় কাজই করছে বলে মনে হচ্ছে, কারণ ছিচকে চোরেরা না। এদের বেশি সুযোগ দিলে চলবে না। অয়নের জীবনে ঝুঁকি হতে পারে। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। দরজা বন্ধ তো কি হয়েছে, এই চল জানলাগুলো চেক করে দেখি। একদম আওয়াজ করবি না, লোকগুলো ধারে কাছে নেই বলে মনে হচ্ছে। সূর্য বরফ ঠান্ডা গলায় বলে ওঠে। শীর্ষেন্দু অত্যন্ত ভীত গলায় বলে ওঠে, কিন্তু অয়নকে যে বিদঘুটে জন্তুটা ধরে নিয়ে গেল, ওর যদি কিছু হয়? অয়ন এত সহজে ওদের কাছে হেরে যাবে না বলেই মনে হয়। আমরা যদি এই ঘরের মধ্যে সারা রাত আটকে থাকি, ওরা নিশ্চিত হয়ে বামাল সমেত ভোরের আগেই সটকে পড়বে। আর অয়নকে নিশ্চয়ই ফেলে রেখে যাবে না। বাইরে বেরিয়ে পুলিশের সাথে যোগাযোগ করা এক্ষুনি দরকার। ওদের চোখ আমাদের ফলো করবে না, কারণ ওরা জানে আমরা এখন ঘরবন্দি। এই সুযোগটা সদ্ব্যবহার করতেই হবে। চল তাড়াতাড়ি জানলার কাছে। দাঁড়া দাঁড়া, সব জানলা খোলার দরকার নেই। পশ্চিম দিকে জানলার কাছে যা, গরাদের 2টো শিকি নড়বড় করছে, একটু টানলেই উঠে আসবে। ওখান দিয়ে বেরোনো যাবে, কিন্তু সাবধান, কেউ থেকে থাকলে আশেপাশেই আছে, সতর্ক হয়ে যাবে। আর দেরি নয়,
যা করার এক্ষুনি করতে হবে। জানলার কাছে গিয়ে একটু নাড়িয়ে শিক দুটো খুলে ফেলে সূর্য। একে একে নিঃশব্দে বাগানে নামে ছেলেরা, কিন্তু এত সাবধানতার মধ্যেও তাড়াহুড়ো করতে গিয়ে শুকনো পাতার স্তূপে আছাড় খেল সৌরভ। সে ওঠার আগেই ওরা দুজন ছায়া দেখতে পেল, আগের মতোই দুটো বেঁটে বামন। ওরা বোধ হয় এদিকেই আসছে। কি হবে এখন? অন্ধকারে লোকগুলোর আবছা শরীর দুটো অদ্ভুত দেখাচ্ছিল। 2.5-3 ফুটের ওপরে লম্বা হবে না ওরা। ছোটার ভঙ্গিটাও কেমন যেন অদ্ভুত। শীর্ষেন্দু সূর্যকে চেপে ধরে, ভীত গলায় বলে ওঠে, এই আমার কিন্তু পুরো ব্যাপারটাই অদ্ভুত লাগছে। লোক দুটো ভূত নয় তো? সূর্য ওর মুখ চেপে ধরে। বড় গাছের গুঁড়ির সাথে নিজেদের মিশিয়ে দিয়ে ওরা লক্ষ্য রাখতে থাকে। না, লোক দুটো তো এদিকে এলো না। নিশ্চয় ওদের দেখতে পায়নি। ওদের হাতে ডাবের খোলার মতো দেখতে দুটো পাত্র। ছুটতে ছুটতে বৈঠকখানা ঘরের পেছনে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল লোক দুটো। একটা জিনিস এখনো স্পষ্ট নয়, যদি অলৌকিক কিছু না হয় তাহলে লোক দুটো হঠাৎ গেল কোথায়? হঠাৎ কিছু একটা মনে পড়তে রুদ্র সূর্যকে ধাক্কা দিয়ে বলল, একবার চল তো পেছনে। বৈঠকখানে তো একটাই ঘর, নাচমহলে আর কোনো ঘর ছিল না বলেই তো জানি। ওরা যদি সত্যি মানুষ হয় কোথাও তো থাকবে। হ্যাঁ, পেছনে উঁচু পাঁচিল, ভাঙা কাঁচের টুকরো বসানো আছে। পাঁচিল পেরিয়ে তো আর সাধারণ লোকের পালিয়ে যাওয়া সম্ভব নয়। চারজনেই ছুটল বাগানের দিকে। ওদিকের বাগান নিয়মিত সংস্কার হয় না। বুনো গাছের ঝোপঝাড় আর দৈত্যাকৃতির বড় বড় গাছগুলো মিলেমিশে এক ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে। রুদ্র ফিসফিস করে সূর্যকে বলল, ছোট দাদু চামুন্ডার আরাধনা করতেন বলে মায়ের কাছে শুনেছি। রহস্যজনকভাবে এই বৈঠকখানা ঘরে তার মৃত্যু হয়। এত ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল মুখখানা যে দেখে চেনাই যায়নি। শুধু ডান হাতে বাঁধা ওর নাম লেখা তাবিজখানা দেখে ওকে শনাক্ত করা হয়। খুনিদের ধরা গিয়েছিল কি? না, অনেক চেষ্টা করেও পুলিশ তাদের হদিশ করতে পারেনি। সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার কি জানিস? ব্যাপার হলো এই যে কোষ্টি পাথরের তৈরি চামুন্ডা মূর্তির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ তো শুরু থেকে রহস্যজনক ঘটনা। সেদিন অত সব বলিসনি তো? তোরা তো আরো ভয় পাবি বলেই বলি। ঘরটা তারপরে বছর দুয়েক আর ব্যবহার করা হয়নি, তালা বন্ধই থাকতো। তারপরে লোকজন দেখা করতে এলে অসুবিধা হয় বলে বাবা আবার ঘরটা খুলে পরিষ্কার করে ওই ব্যবহারের উপযোগী করে তোলে। সেখানেও তো বছর খানেক ধরে এই উপদ্রবের সৃষ্টি হয়েছে। ওরে ওই দেখ, মামুন দুটো আবার মাটি ফুঁড়ে এলো নাকি রে? বাইরে যাবে নিশ্চয়ই। ওদের ফলো করে দেখতে হবে ওরা কোন পথে বাইরে যাচ্ছে। শীর্ষেন্দুকে বেশ উত্তেজিত দেখায়। বামন লোক দুটোর কাঁধে এখন দুটো মস্ত বড় বস্তা। একজন আবার মোবাইলের টর্চ জেলে সামনে পেছনে একটু দেখে নিল। ছেলের দল আরো বেশি করে সাবধানে নিজেদের গাছের সাথে মিশিয়ে রাখলো। ভাগ্যিস দেখতে পায়নি। রুদ্রদের বাড়িটা একেবারে শহরের শেষ মাথায়। 5 কিলোমিটারের মধ্যেই ঘন জঙ্গল শুরু। ওখানে একবার লুকিয়ে পড়লে শিবের বাবার অসাধ্য কাজ। লোক দুটোর মুখ মোবাইলের আলোয় এক ঝলক দেখা গেল। ক্রূর নৃশংস চেহারা, মনে হচ্ছে দুজনেই আফ্রিকান। সাবধানে একবার চারপাশ দেখে নিয়ে ওরা দ্রুত ছুটতে শুরু করলো বাইরের দিকে। রুদ্র আর শীর্ষ, তোরা জায়গাটার দিকে নজর রাখ। সৌরভ, চল আমার সাথে, হারিয়া। দ্রুত পদক্ষেপে লোক দুটোর পেছনে ধাওয়া করে সূর্য আর সৌরভ। না, পাঁচিলের দরজা দিয়ে নয়, অদ্ভুত ক্ষিপ্রতায় দরজার পাশে ইটগুলোতে পা রেখে যেন সার্কাসের খেলা দেখিয়ে ওরা অনায়াসে ওই কাঁটা তারে ঘেরা পাঁচিল পেরিয়ে গেল। এরা তো ট্রেন্ড লোক রে, এত সহজে এদের কাবু করা যাবে না। কতদিন ধরে এরা এখানে আস্তানা গেড়েছে কে জানে।
আর বৈঠকখানায় তো বেআইনি কিছু দেখলাম না। অয়নী বা এই মুহূর্তের মধ্যে কোথায় ভ্যানিশ হয়ে গেল? সৌরভকে বেশ চিন্তিত দেখায়। আজ রাতে কিছুতেই এই জায়গাটা ছেড়ে যাওয়া যাবে না। সবাই বাড়ির পিছনে ভ্যানিশ হয়ে যাচ্ছে কি করে? রহস্য ওখানেই লুকিয়ে আছে মনে হয়। ওদিকটা একবার যাওয়া দরকার। আয় আয় আয়, আমার পিছন পিছন আয়। একটা পায়ে চলা পথ দেখতে পাচ্ছি, এটা তো আগে দেখতে পাইনি। ও আরেকটা কথা, বাবা একদিন গল্প করতে করতে বলেছিলেন এই বাড়িতে কোথাও একটা গুম ঘর থাকতে পারে। ইংরেজদের আমলে এক সাহেব ইঞ্জিনিয়ারকে দিয়ে নাকি সেটা বানানো হয়েছিল। অনেক খুঁজেও এই বাড়িতে কেউ আজ পর্যন্ত সেই ঘরটা খুঁজেই পায়নি। ঝোলার ভেতর থেকে সবগুলো বিড়াল একসাথে বার কর না। আচ্ছা, যে সাহেব ঘরটার নকশা বানিয়েছিল তার সম্বন্ধে কিছু জানা যায়নি? আমার দাদুর বাবার হাতে লেখা একটা খাতা আছে, সেখান থেকেই বাবা এটার কথা জানতে পারেন। সাহেবের নাম বোধ হয় সেখানেই লেখা আছে, কিন্তু দাদুর বাবা ঘর সম্বন্ধে বিশেষ কিছু জানতেন বলে মনে হয় না। হ্যাঁ রে, এ জল তো পুরো ঘোলা রে। আরে চল চল, আমরা এসে গেছি। সৌরভ পা চালায়। বৈঠকখানার পেছনের দেওয়ালটা নিরেট, একটা জানলাও নেই। বহুদিন সংস্কারের অভাবে দেওয়ালটা শ্যাওলা ধরা, স্যাঁতসেঁতে, বিবর্ণ। নিচে থেকে বেশ কিছু আগাছা দেওয়াল বেয়ে ছাদের দিকে উঠেছে। এতক্ষণ ধরে অন্ধকারে থেকে চোখ শুয়ে গেছে। ভালো করে খুঁটিয়ে দেখে সৌরভ চাপা গলায় চেঁচিয়ে উঠল। আচ্ছা, একটা মজা দেখেছিস? ওই আগাছাগুলো দেওয়ালের ঠিক মাঝখানটায় এসে হঠাৎ করে ছেটে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে না? আর পাঁচিলের দরজা তো বন্ধই থাকে, তাহলে ভেতরে ঢুকে ওগুলো এসে ছেটে দিল কে? রামু কাকা নিশ্চয়ই নয়। এই বাগানে বাইরের লোকের রেগুলার যাতায়াত আছে বলেই আমার মনে হচ্ছে, কারণ বাড়ির লোক তো বাগানের পেছন দিকে খুব একটা আসে না। রামু কাকা শুধু মেন গেট বন্ধ করার সময় একবার ঘুরে যায়। এখানে থেকে আমাদের আর বিশেষ লাভ নেই, বুঝলি? বৈঠকখানার ঘরের দিকটা একবার দেখে নিয়ে রাত ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমি সিনহা কাকুকে এক্ষুনি একটা মেসেজ করেছি, প্লেন ড্রেসে কিছু পুলিশ যাতে এই বাড়িতে আজ রাতে পাহারা দেয় সে বন্দোবস্ত করে যেতে হবে তো। আমার যতদূর সম্ভব অয়নকে এখনই ওরা মারবে না, ওকে টোপ হিসেবে সামনে রেখেই ওরা এখান থেকে পালানোর চেষ্টা করবে। সেই জন্যই তো এখানে পুলিশ পোস্টিং করা। সবাই মিলে বৈঠকখানা ঘরের সামনে আসে। দরজায় কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করে রুদ্র। অল্প কিছুক্ষণ পরেই তার ভুরু কুঁচকে ওঠে। হাতের ইশারায় সূর্যকে ডাকে সে। ভেতরে তো লোক আছে রে, চাপা গলার আওয়াজ পাচ্ছি কয়েকজনের, কিন্তু এখানে তো একটাই ঘর। গুম ঘরটা কি এখানেই কোথাও আছে? পিছনে তো শুধু দেওয়াল, আর কোনো ঘরের হদিশ তো পাইনি কোনোদিন। দাঁড়া, আর দেরি করলে চলবে না। রাত শেষ হবার আগে আমরা বাড়িতে না ফিরলে হই হই পড়ে যাবে। লোকগুলো ঘরের মধ্যেই আছে, ওরা টের পেয়ে গেছে আমরা ওখানে বন্দি নেই আর। এবার ওরা নিশ্চয়ই মালপত্র সমেত পালাবার ধান্দা খুঁজবে। রুদ্র, আজ রাতেই তোর বাবাকে সব খুলে বলতে হবে। রাত ভোর হওয়ার আগেই আমাদের এখানে ফিরে আসতে হবে। মিস্টার সিনহা মেসেজ পেয়ে গেছেন। ওই যে জিপের আলো। ওরা চারজন পাঁচিলের দরজার দিকে এগোয়। ভেজানো দরজার পাশে একটা ছোট ভ্যান দাঁড়িয়ে আছে। এটা আবার কার? এত রাতে এখানে কেন? এটুকু বেশ বোঝা গেল বাড়ির ভেতরে নিয়মিত বাইরের লোকের আনাগোনা আছে। কে বা কারা ওরা? ভোরের আলো ফোটার আগেই ওরা চারজনে বাড়ি ফিরে এলো। সৌভাগ্যের কথা, রামুর তখনও ঘুম ভাঙেনি, তাই মেন দরজা খোলা থাকার কথা বাড়িতে কেউ টের পায়নি। সবাই ঘরে গেলেও ওদের হাতে ঘুমানোর জন্য এখন একটুও সময় বেঁচে নেই। যতই বকুনি খাক না কেন, রুদ্রের বাবাকে এখনই সবকিছু খুলে বলা দরকার, না হলে হয়তো অয়নকে বাঁচানো সম্ভব হবে না। সূর্য সব বন্ধুদের বাড়িতে ফোন করে জানিয়ে দিল একেবারে দুপুরের খাওয়া খেয়ে তবেই ওরা রুদ্রের বাড়ি থেকে রওনা হবে। রাত 3টে বাজে।
এক কাপ করে চা পেলে মন্দ হতো না। মাথার যা অবস্থা, তাতে সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। দরজার বাইরে এসে রামুকে ডাকে রুদ্র। দোতলার পুবের ঘরে শোয় রামু। ঘুম খুব পাতলা ওর। 5 দিনেক রামুকে ডেকেও কোনো সাড়া না পেয়ে একটু অবাক হয়ে যায় ও। এর মধ্যে হাঁকে ডাকে বাবার ঘুম ভেঙে গেছে। একটু বিরক্ত মুখেই বারান্দায় এসে ছেলের মুখোমুখি দাঁড়ান তিনি। বলি, ব্যাপারখানা কি তোমার? এত চেঁচামেচি কিসে? হঠাৎই ভীষণ বড় হয়ে গেলে নাকি? একটু বাদেই তো আমি উঠে পড়তাম। রামু কাকাকে ডাকছিলাম বাবা চায়ের জন্য। ভালোই হয়েছে, তোমার কাছে এক্ষুনি যেতাম। উঠেই যখন পড়েছো, একবার আমাদের ঘরে এসো না। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। ভোর হওয়ার আগেই আমাদের যা কিছু করার করতে হবে। সন্দিগ্ধ দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকান সদ্য রিটায়ার্ড আর্মি মেজর সৌম্যকান্তিবাবু। মনে হচ্ছে এক রাতের মধ্যেই ছেলেগুলো কোনো গন্ডগোল বাঁধিয়ে বসেছে। যা ডাকাবুকো এরা সব। ছেলের পিছু পিছু ওদের শোবার ঘরে গিয়ে ঠোকেন তিনি। সূর্য আধ শোয়া হয়ে বিছানায় বসেছিল। বাকিরাও ঘরের মধ্যেই আছে। ওদের দেখে সবাই একসাথে জড়ো হলো। সৌম্যবাবু ধপ করে বিছানায় বসে পড়লেন। কি বাঁধিয়েছো আবার? তাকে শান্ত হয়ে বসতে বলে একে একে সব খুলে বলে সূর্য। অর্ধেকটা শোনার পর থেকেই উসখুস করতে থাকেন তিনি। পুরো ঘটনাটা শুনে স্প্রিংয়ের মতো ছিটকে উঠে দাঁড়ান। তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? আর সময় নষ্ট করো না। আমি আমার ঘর থেকে রিভলভারটা নিয়ে আসি। রামুকে ডাকো। মিস্টার সিনহা কি স্পটে পৌঁছে গেছেন? কাকু, সেই হাতে লেখা খাতাটা এবার আমার একবার লাগবে। ওখানে ওই গোপন ঘরের জন্য কোনো সাংকেতিক চিহ্ন থাকলেও থাকতে পারে। দিচ্ছি, কিন্তু সময় নষ্ট করো না। 3:30 বেজে গেছে। লোকগুলো বোকা নিশ্চয়ই নয়। ভোর হবার আগে ওরা পালিয়ে যাবে। বাঁচার জন্য অয়নকে খুনও করতে পারবে না ওদের। বাবা, বাবা, রামু কাকা বাড়ির কোথাও নেই, বাড়ির কোথাও নেই। রুদ্র হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। কি বলছো? রামু এত রাতে কোথায় যাবে? সবই তো সন্দেহজনক। চলো চলো রুদ্র, নিচে নেমে একবার দেখে নাও তো বাইরে যাওয়ার এদিকে গেটটা বন্ধ আছে কিনা। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে ওরা। বাড়ির আর সবাই তখনও গভীর ঘুমে মগ্ন। এক দৌড়ে দরজার কাছে যেতে যেতে রুদ্রের মনে পড়ে গেল, আরে ওরা যখন বৈঠকখানায় যায় তখন তো দরজা খোলাই ছিল, ফেরার সময়ও তাই। তাহলে কি রামু কাল দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল? এত চিন্তা করার মতো সময় এখন আর হাতে নেই। সূর্য এখন ওদের সাথে আসেনি। সে ওই খাতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যদি কোনো সূত্র মেলে। হাতে যে সময় খুব অল্প। বৈঠকখানার কাছে গিয়ে শীর্ষ কুকুরের ডাক ডেকে উঠল। সঙ্গে সঙ্গে ঝোপ ফুঁড়ে মিস্টার সিনহা আর তার সঙ্গীরা বেরিয়ে এলো। এখনো যথেষ্ট অন্ধকার আছে, চারপাশ অস্পষ্ট। সৌম্য কিছু একটা বলতে যাচ্ছিলেন। ঠোঁটের উপরে আঙুল রেখে মিস্টার সিনহা তাকে নিষেধ করলেন। চাপা গলায় বলে উঠলেন, ভেতর থেকে আর কেউ বেরোয়নি। সৌম্য উত্তর দিতে যাওয়ার আগেই সূর্যকে দেখা গেল ছুটতে ছুটতে আসছে। উত্তেজনায় হাঁপাচ্ছে সে। সিনহা কাকু, আমার সাথে আসুন। ফোর্স বাইরেটা ঘিরে ফেলুক। দেরি হয়ে গেল কিনা কে জানে। ভিতরে কি হচ্ছে এখনো যে রহস্য 20 হাত জলের তলায়। সৌরভ সূর্যকে কিছু একটা বলতে যাচ্ছিল। সে তার আগেই বৈঠকখানার পেছনের দেওয়াল লক্ষ্য করে ছুটতে লাগলো। পেছনে বাকিরা। দেওয়ালের যে জায়গাটায় আগাছা ছেঁটে দেওয়া হয়েছে ঠিক সেখানটায় গিয়ে থেমে গেল সে। সিনহা কাকু, একটু মোবাইলের টর্চটা অন করুন তো। আর দয়া করে কেউ কোনো কথা বলো না। কাঁধের ঝোলা ব্যাগ থেকে দুটো শক্তিশালী ম্যাগনেট বার করে সূর্য। ইঙ্গিতে ফোর্সকে তৈরি থাকতে বলে সে। সৌম্যবাবু পকেট থেকে রিভলভার বার করেন। দেওয়ালের গায়ে একটা আঁচড় কাটার মতো দাগ দেখা যাচ্ছে। তার দুপাশে ম্যাগনেট দুটো ধরার সাথে সাথেই নিঃশব্দে দুভাগ হয়ে গেল দেওয়াল। ভেতরে ঠিক বৈঠকখানার মাপের আর একটা ঘর।
1 সেকেন্ডের নিস্তব্ধতা। পরক্ষণেই সূর্য নিজের অস্ত্র নিয়ে এক লাফে ঘরের ভেতরে ঢুকে গেল। পেছন পেছন সিনহা সাহেব আর সৌম্যবাবু। আবছা নীল একটা আলো জ্বলছে ঘরে। পা টিপে টিপে ওরা দেওয়ালের গায়ে নিজেদের মিশিয়ে এগিয়ে যায়। ঘরটার প্রায় সমস্তটাই জুড়ে ইলেকট্রিক তার, নানা রকমের ল্যাবরেটরির জানা অজানা যন্ত্র আর ছোট বড় সুইচ। সকলের চোখের আড়ালে কেউ এখানে কোনো গবেষণা করছে তাহলে? হঠাৎ সৌম্যবাবু অস্ফুট চিৎকার করে ওঠেন। চমকে তাকায় ওরা। একপাশে বিশাল কাঁচের বাক্সে বেশ কয়েকটা বিষধর সাপ রাখা আছে। তাদের ক্রুদ্ধ ফুসফুস আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। ঘরে কিন্তু এখন কোনো লোক নেই। সূর্য চাপা গলায় সিনহাকে বলে, এই ঘর দুটো যাতায়াত করার দরজা সব ম্যাগনেটিক, বাইরে থেকে বোঝার উপায় নেই কোথায় কোন দরজা। লোকগুলো যখন ঘরের বাইরে যায়নি তখন ওরা নিশ্চয়ই সামনের বৈঠকখানায় ঘরে বসে আছে। কিন্তু ওই ঘরে যাওয়ার দরজা কোন দেয়ালে আছে আমরাও তো জানি না। ওরা এই ঘরে এলেই তবে সেটা বোঝা যাবে, তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অন্ধকারেই ওরা ঘরের চারপাশ দেখার চেষ্টা করে চলে। অজস্র যন্ত্রপাতি ঘরের মধ্যে। এত জিনিস একদিনে বাইরে থেকে আনা নিশ্চয় সম্ভব হয়নি। বেশ কয়েক বছর ধরেই তাহলে লোকচক্ষুর আড়ালে এই কাজ চলছে। কিন্তু এই কোন ঘরের খোঁজ বাইরের লোক পেল কি করে? অপরাধীর সাথে নিশ্চয় বাড়ির কোনো লোক হাত মিলিয়েছে। এখানে কি তবে সাপ নিয়ে কোনো গবেষণা চলছে? এত জায়গা থাকতে এখানে কেন? আফ্রিকান বামনগুলোই বা কি কাজ করে এখানে? এত প্রশ্নের জবাব এত কম সময়ে কি করে পাওয়া যাবে? সৌম্য একটু এগিয়ে কিছু দেখার চেষ্টা করছিলেন। হঠাৎ কিছু একটা জিনিস তার পায়ে লাগলো। হোঁচট খেয়ে পড়লেন তিনি একটা নরম শরীরের ওপরে। আঁতকে উঠলেন তিনি। মানুষ! কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে রিভলভার তাক করলেন সৌম্য। সিনহা মোবাইলে আলো জ্বালল। হকচকিয়ে গেল ওরা তিনজন। অয়ন পড়ে আছে মেঝের ওপরে, নিথর, সংজ্ঞাহীন। মাত্র এক মুহূর্ত অন্ধকারেই সূর্য ঝুঁকে পড়ে অয়নের বুকের ওপরে। একটা চাপা উল্লাসের আওয়াজ বেরিয়ে আসে তার গলা দিয়ে। বেঁচে আছে। ঠিক তখনই একটা চাপা ঘর ঘর আওয়াজ করে বৈঠকখানার দিকের দেওয়ালটা খুলে গেল। ঘরে লাল আলখাল্লা পরা মাঝারি উচ্চতার একজন লোক ঢুকলো। তার মাথায় একটা টুপি, সেখানে একটা ছোট্ট লাল আলো জ্বলছে। তাড়াতাড়ি সাবধান হয়ে গেল ওরা। সৌম্য আর সিনহা দুটো বড় মেশিনের পিছনে আশ্রয় নিলেন। বুক ঘষ্টে সূর্য সরে গেল পরিত্যক্ত কতকগুলো মেশিনের অংশের পেছনে। স্পন্দ হয়ে মেঘের ওপরেই পড়ে থাকলো সে। ঘরে ঢুকলো হাফ ডজন ক্রূর চেহারার বামন আফ্রিকান, আর তাদের পেছনে রামু। ও কি করছে এখানে? আলখাল্লা পরা লোকটা রামুর দিকে তাকিয়ে বিশুদ্ধ বাংলায় বলে উঠল, হতচ্ছাড়া উল্লুক! এতদিন ধরে এই বাড়িতে আছিস, একটা জানলার যে এই অবস্থা আমাকে জানানোর প্রয়োজন বোধ করিসনি? বান্ডিল বান্ডিল নোট গোনার সময় তো ভুল হয় না। তোর জন্য, শুধু তোর জন্য এই নেংকিদুরগুলো আমার হাত ফসকে পালিয়ে গেল। ওদের যদি খুঁজে না পাই না, তোর একদিন কি আমারই একদিন। বাবু, আমি গরিব মানুষ, আমাকে মাফ করে দেন। এতদিন আছি আপনার কাছে, এতটুকু ভুলচুক দেখেছেন কখনো? বড়বাবুকে অনেকবার বলেছি জানলা মেরামত করতে, না করলে আমি কি করব? ধুর, ওটা তো গাধা। বন্দুক চালাতেই শিখেছে, মাথা চালাতে শেখেইনি। যাকে একটা ইঁদুর তো ধরা দিয়েছে, ওর খোঁজে বাকিগুলো ঠিক এসে জুটবে। এইটুকু বয়স আবার টিকটিকি সাজার শখ হয়েছে। এবার বামনগুলোর দিকে ঘুরে দাঁড়ালো লোকটা। বিশুদ্ধ আফ্রিকান ভাষায় তাদের কিছু নির্দেশ দিল সে। কিছুই প্রায় বোঝা না গেলেও সূর্য এটুকু বুঝতে পারল বামনটার নাম মার্ক। অদ্ভুত ক্ষিপ্র গতিতে বিশাল সাপের খাঁচার দরজা খুলে অনায়াস নিপুণতার সাথে সে বার করে নিয়ে এলো একটা বেশ লম্বা বিষধর সাপ। ফোঁস গর্জন করে অনা তোলার চেষ্টা করল সাপে। অদ্ভুত দক্ষতায়
তার গলা মুচড়ে ধরে তাকে একটা বাক্সের মতো যন্ত্রের ভেতরে ভরে দিল। সে সাপটার মুখ খুলে একটা সরু কাঠির মতো তার লাগিয়ে দিল তার চোয়ালে। নীলচে আলোয় যতটুকু দেখা গেল, সূর্য দেখতে পেল কাঠির সাথে অনেকগুলো ইলেকট্রিক তার লাগানো। বাক্সের ঢাকনা বন্ধ করে দিল মামুনটা। আল খাল্লাধারী এবার বাক্সের সাথে লাগানো সুইচ অন করল। নিচের টেস্ট টিউবে ফোঁটায় ফোঁটায় জমা হতে থাকলো সাপের বিষ। আবার চাপা গলায় আফ্রিকান ভাষায় নির্দেশ দিল লোকটা। আর একজন বামন এগিয়ে এসে বস্তার স্তূপ থেকে বড় একটা বস্তা তুলে নিল। এই বামনটার নাম কার্লোস। সব বিষ সংগ্রহের পরে যন্ত্রের সুইচ অফ করে সাপটিকে বার করে আনলো মার্ক। সাপটা একেবারে নেতিয়ে পড়েছে। সেই অবস্থাতেই এবার ওকে বস্তায় ভরল কার্লোস। স্তম্ভিত হয়ে সমস্ত ঘটনা লক্ষ্য করছিল সূর্য। এত সাপের বিষ লোকচক্ষুর আড়ালে এখানে সংগ্রহ করছে এই লোকগুলো। রামু এদের সাথে হাত মেলালো কিভাবে? রামুর নিশ্চয়ই এত বুদ্ধি নেই যে এই বাড়ির গুমঘর খুঁজে বার করবে। এর পেছনে কোনো পাকা মাথা আছে, কিন্তু কে সে? শুয়ে শুয়েই সূর্য লক্ষ্য করছিল মিস্টার সিনহা অস্থির হয়ে উঠেছেন। তিনি রিভলভারের ট্রিগারে হাত রাখতেই বাধ্য হয়ে তাকে আটকাতে বুকে হেঁটে এসে কিছুটা এগিয়ে গেল। কার্লোস তখন দ্বিতীয় সাপটাকে বিষহীন করে বস্তায় ভরছে। তাড়াহুড়োয় সূর্য একটা লোহার টুকরোতে ধাক্কা লাগিয়ে ফেলল। টুম করে একটা মৃদু শব্দ হলো। সঙ্গে সঙ্গে আলখাল্লাধারী তার পোশাকের ভেতর থেকে একটা পাইপের মতো দেখতে আগ্নেয়াস্ত্র বার করলো। এবার ইংরেজিতে সে বামুনগুলোকে থমকে উঠল। গাধাগুলো হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? ঘরে নিশ্চয়ই কোনো ছুঁচো ঢুকেছে, খুঁজে বার কর। সৌম্য আর মিস্টার সিনহা সাথে সাথে নিজেদের আবার দেওয়ালের সাথে মিশিয়ে দিলেন। সূর্য তাড়াতাড়ি বুকে হেঁটে ঘরের একটা অন্ধকার জায়গায় আত্মগোপন করার চেষ্টা করল। অয়নের অজ্ঞান দেহটা এখনো ঘরের মেঝের ওপরেই পড়ে আছে। হিংস্র কুকুরের মতো ঘরের প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজতে লাগলো বামনগুলো। রামু আর ওই লোকটা ঘরের এক কোণায় একটা ফ্রিজ খুলে বার করে নিয়ে এলো অগন্তি মুখ বন্ধ ছোট ছোট কাঁচের টেস্ট টিউব। এবার কতকগুলো একেবারে ডাবের মতো দেখতে পাত্রে টেস্ট টিউবগুলো ভরে মুখ বন্ধ করে দিল। এখান থেকে তাহলে সাপের বিষ এভাবেই বাইরে যায়, কিন্তু কোথায় যায় আর কেনই বা যায়? রামু ভয়ে ভয়ে লোকটাকে জিজ্ঞাসা করলো, বাবু, ওরা সাথে পুলিশ আনেনি তো? ওরে হতভাগা, আমার সাথে যে ব্রহ্মাস্ত্র আছে, পুলিশের বাবারও সাধ্য নেই আমাকে ধরে। এখন মন দিয়ে কাজ কর। কাজ তো গুটিয়ে এনেছি প্রায়। এই লট সাপ্লাই দেওয়ার পর এখন কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও চলবে। বাবু, আমার ভাগটা এবার দেওয়ার বন্দোবস্ত করুন। কিছু হলে আপনি বড় মানুষ, পার পেয়ে যাবেন, কিন্তু আমার কিছু হলে পরিবার পথে বসে যাবে। চুপ কর হতভাগা, দেখছিস এত বিপদ, এখন তো টাকার কথা মনে হলো? আগে তো প্রাণে বাঁচ, টাকা ঠিকই পাবে। বেশি বক বক করলে মাথা উড়িয়ে দেব। আমার ইলেকট্রো গানের কথা মনে আছে তো? কার্লোস অনেকক্ষণ ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা দেখছিল। হঠাৎ সে আফ্রিকান ভাষায় কিছু একটা বলে চেঁচিয়ে উঠল, আরে ওই তো একটা ছুঁচো, মার ওটাকে। আলখাল্লাধারী সজোরে রামুকে ঠেলে দিল ঠিক যেখানে সূর্য শুয়েছিল সেখানে। এক লাফে একটা বামন রামুর কাছে এসে দাঁড়ালো। তার হাতে একটা ছোট স্টিলের বাক্স। সূর্য তার মুঠিতে অস্ত্র চেপে ধরল। মিস্টার সিনহা উত্তত আগ্নেয়াস্ত্র হাতে একটু এগিয়ে গেলেন। রামু ক্রূঢ় হাসি হেসে সূর্যকে বলে উঠল, তোমাদের কি মরার জন্য পাখা গজিয়েছে খোকা বাবুরা? নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনলে তো। আমরা না চাইলে তো তোমরা এই মৃত্যুপুরী থেকে বেরোতেই পারবা না। এক ঝটকায় সরে গেল সূর্য। ঠিক সেই মুহূর্তেই গর্জে উঠল সিনহার বন্ধু। বাঁ পা চেপে ধরে বসে পড়ল রামু। ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। লাল আলখাল্লা চিৎকার করে কিছু বলল, আর সেই বামনটা বাক্স হাতে মেঝেতে বসে বাক্সের ঢাকনা খুলে দিল।
সেখান থেকে কিলবিল করতে করতে বেরিয়ে এলো 8-9 সেন্টিমিটার মাপের কতগুলো সাপ। মাটিতে ছড়িয়ে পড়লো সেগুলো। তারপর কোথায় যে ঢুকে পড়লো আর দেখা গেল না ওদের। সূর্য চেঁচিয়ে উঠল, সাবধান, ওগুলো থ্রেড স্নেক, ক্যারিবিয়ান দ্বীপে ওদের পাওয়া যায়, কামড়ালে রক্ষা নেই। সবাই সাপের খোঁজে এদিক ওদিক তাকাতে থাকে। সৌম্য আড়াল থেকে বেরিয়ে আসেন। আলখাল্লাধারীর টুপির মাথায় লাল আলো জ্বলে ওঠে, হিংস্র গলায় হিস হিস করে ওঠে সে। ছুঁচোগুলো একটু নড়াচড়া করবি না কেউ। আমার পাইথন সাপটা অনেকদিন ভালো মাংস পায়নি, গড়বড় করলে আজ তোদের দিয়েও মহাবোধ সারবে। মার্ক, অজ্ঞান ছড়াটাকে সাপের ঘরে পুরে দে। এবার মরিয়া হয়ে ওঠে সূর্য। সে উঠে দাঁড়ায়। এরই মধ্যে আলখাল্লা একটা সুইচ টিপতেই বাইরে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। প্রায় সাথে সাথেই আবার যেন মন্ত্র বলে বাইরের বৈঠকখানা ঘরে গর্জন করে ওঠে সেই ভয়ঙ্কর সিংহের মুখ। ভয়ে কেঁপে ওঠে সবাই। সূর্য এবার তার অস্ত্রের বোতামে হাত রাখে। তীরের বেগে সেখান থেকে এক ঝাঁক লোহার সরু পেরেক গিয়ে মার্কের পায়ে বেঁধে অস্ফুট চিৎকার করে বসে পড়ে মার্ক। আলখাল্লা তার দিকে এগিয়ে আসার চেষ্টা করতেই সিনহা পেছন থেকে তার গলা পেঁচিয়ে ধরেন। নিষ্ঠুর হাসি ফুটে ওঠে লোকটার মুখে। কি রে পুলিশের টিকটিকি, আমাকে ধরার শখ? ইন্টারপোল ফেল পড়ে গেল, তুই পারবি মনে করেছিস? আমাকে ধরা অত সহজ নয় রে। লোকটা তার মাথার টুপিতে কোথাও একটা বোতাম টিপল। সিনহার মনে হলো তার গোটা শরীর যেন ঝনঝন করে উঠল। ছিটকে মাটিতে পড়ে গেলেন তিনি। দুটো আফ্রিকান ঝড়ের বেগে এসে বেঁধে ফেলল তাকে। সূর্য এগিয়ে এসে মার্কের কলার চেপে ধরার চেষ্টা করতেই একটা বামন ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে তার দিকে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে সে মাটিতে আছাড় খেয়ে পড়ল। সৌম্য পা বাড়িয়ে দিয়েছেন। কোথা থেকে একটা থ্রেড স্নেক কিলবিল করে উঠল তার শরীরের ওপরে। দু চারবার হাত পা ছুঁড়ে স্থির হয়ে গেল আফ্রিকানটা। ক্রুদ্ধ বাঘের মতো গর্জন করে উঠল আলখাল্লা। মিলিটারির গরম রক্ত ঠান্ডা করতে আমার 2 সেকেন্ড লাগবে। ছুটে এসে পেছন থেকে সূর্যকে বজ্র মুষ্টিতে চেপে ধরল সে। চারটে বামন তাকে টানতে টানতে নিয়ে চলল বিশাল বড় আলমারির মতো একটা যন্ত্রের সামনে। যন্ত্রটার সারা শরীরে শুধু তার আর সুইচ। জোর করে তারা ওই যন্ত্রটাতে সূর্যটাকে ভরার চেষ্টা করতে লাগলো। হঠাৎ পরপর 4-5টা বন্দুকের গুলি ছুটে এলো। 1 সেকেন্ডের জন্য হকচকিয়ে সূর্যকে ছেড়ে দিয়ে সরে গেল। সিনহা তার বাঁধন খুলে ফেলেছেন। সূর্য এক লাফে নিরাপদ দূরত্বে সরে গেল। আর ঠিক তখনই আলখাল্লা দেওয়ালের গায়ে একটা সুইচ টিপল। ঘড়ঘড় আওয়াজ করে খুলে গেল বৈঠকখানার দেওয়াল। বড় মুহূর্তেই আলখাল্লা ধারীকে আর দেখা গেল না। ও আবার বৈঠকখানায় ফেরত গেল কেন? এবার মিস্টার সিনহা এক লাফে এগিয়ে গিয়ে রামুকে চেপে ধরলেন। ভয়ে বাঁশ পাতার মতো কেঁপে উঠল রামু। সৌম্যবাবু তাকে এক বিরাশি শিক্ষার থাপ্পড় মারলেন। হাউ হাউ করে কেঁদে উঠল সে। মিস্টার সিনহাকে সাথে নিয়ে সূর্য দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেলল। বামনগুলো এই ঘটনায় বেশ হকচকিয়ে গিয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই তারা তাদের বিব্রত ভাব ঝেড়ে ফেলে আগের অবস্থায় চলে এলো। পকেট থেকে একটা খেলনা রিভলভার বার করে কার্লোস মিস্টার সিনহার দিকে তেড়ে এলো। রামুকে ছেড়ে দিয়ে এক লাফে পিছিয়ে গেলেন তিনি। বন্দুকটার ট্রিগার টিপল কার্লোস। সেখান থেকে একটা হালকা সবুজ রশ্মি বেরিয়ে এলো। সূর্য চেঁচিয়ে উঠল, সিনহা কাকু, মনে হচ্ছে ওটা ইলেকট্রিক গান। কেড়ে নিন ওদের হাত থেকে, না হলে এক্ষুনি সর্বনাশ হয়ে যাবে। বামনগুলো সিনহার দিক থেকে ঘুরে অয়নের দিকে এগিয়ে গেল। অয়নের বোধহয় জ্ঞান ফিরে আসছিল। তার হাত দুটো একটু কেঁপে উঠল। কার্লোস আর তার দুজন সঙ্গী বার কয়েক তাকে থাপ্পড় মেরে দেখে নিল সত্যিই তার জ্ঞান ফিরে আসছে কিনা। তারপর কার্লোসের বন্দুক তার মাথা তাক করল। সৌম্যবাবু মিলিটারির তৎপরতায় ঝাঁপিয়ে পড়লেন বামনটার ওপরে। তার হাত মুচড়ে ধরতেই হাত থেকে ছোট্ট যন্ত্রটা মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেটা কুড়িয়ে নিয়ে ওদের দিকে তাক করে সূর্য চেঁচিয়ে উঠল, একেবারে নড়াচড়া করবেন না। জানি না তোমাদের এই অস্ত্রের কি গুণ, তবে ভালো কিছু এটা দিয়ে করা যায় না, এ ব্যাপারে আমি নিশ্চিত। তাই বেশি গন্ডগোল করলে তোমাদের অস্ত্রেই তোমাদের কাবু করতে আমার খুব একটা বেশি সময় লাগবে না। বামনগুলো কি বুঝলো কে জানে, তবে তখন
তখনকার মতো অয়নকে ওরা আর কিছু করলো না, বন্দুক নামালো সূর্য। তবে লোকগুলোর দিক থেকে দৃষ্টি সরানো যাবে না। ওদের খুনির মতো চেহারা আর আচরণে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এরা অপরাধ জগতের লোক এবং বেশ অভিজ্ঞতা সম্পন্ন। সূর্য, লোকগুলোর উপর নজর রাখো। মনে রেখো, আমরা 3 জন আর ওরা 4 জন। তার উপর ওরা উন্নত বৈজ্ঞানিক অস্ত্র নিয়ে লড়ছে। তাই আমাদের এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এখনই গুলিগোলা চালানোর দরকার নেই। সিনহাকে বেশ উত্তেজিত দেখালো। সূর্য কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, সৌম্যবাবুর আর্তচিৎকারে তার সম্বিত ফিরে এলো। চমকে পেছনে তাকিয়ে সে দেখে তিনি কাঠের মতো দাঁড়িয়ে আছেন। বেঞ্চের ওপর দিয়ে কিলবিল করে উপরে উঠে যাচ্ছে সুতোর মতো সরু একটা সাপ। দুটো বেঁটে বামন নৃশংস হাসি হেসে এগিয়ে যাচ্ছে তার দিকে। দুজনের হাতেই খোলা ছুরি। তীরের গতিতে সিনহা ছুটে গেলেন সৌম্যর দিকে। বুটের এক আঘাতেই মাটিতে পড়ে হিস হিসিয়ে উঠল সাপটা। সেকেন্ডের মধ্যেই তার মাথা লক্ষ্য করে গুলি চালালেন। সাপটা নিষ্পন্দ হয়ে মাটিতে পড়ে গেল। বামনগুলো সৌম্যের একেবারে কাছে এগিয়ে এসেছে। ক্ষুধার্ত পশুর মতো তাদের চোখ মুখের চেহারা। সূর্য আর সিনহা অপেক্ষা করেই ছিল। তারা বাঘের মতো ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আকারে ছোট হলে কি হবে? রাক্ষসগুলোকে বাঘ বানানো সোজা নাকি? যদিও প্রথম ধাক্কাতেই ছুরিগুলো ফেলে দেওয়া গিয়েছিল। লোকগুলো ক্যারাটে জানে বোধ হয়, কেমন অবলীলায় হাত পা চালাচ্ছিল। মিনিট 15 যুদ্ধ করে রণে ভঙ্গ দিল লোক দুটো। প্যান্টের পকেট থেকে দড়ি বার করে ওদের বেঁধে ফেললো সূর্য। কার্লোস আর অন্য বামনটা আর অনেকক্ষণ হদিশ পাওয়া যাচ্ছিল না। এতক্ষণে সাপের খাঁচার পেছন থেকে বেরিয়ে এলো ওরা। বাগানের দিকের দেওয়ালে একটা ছোট্ট আংটা ঝুলছিল। কার্লোস তার কোমর থেকে ছোট্ট একটা কাঠি বার করে সেই আংটাটায় ঠেকাতেই ঘড় ঘড় শব্দ করে ভাঁক হয়ে গেল বাইরে যাওয়ার দেওয়াল। সাবধান কাকু, ওরা কিন্তু পালিয়ে যাচ্ছে। চিৎকার করে ওদের সামনে গিয়ে লাফিয়ে পড়ে সূর্য। মিস্টার সিনহাও ততক্ষণে এসে গেছেন সেখানে। লোক দুটোর চুলের মুঠি ধরে মাটিতে শুইয়ে ফেললো ওরা। তারপর মুঠির ডগা দিয়ে বেধড়ক লাথি মারতে শুরু করলো। মিস্টার সিনহার ঘুষিতে কার্লোস কুপকাত হয়ে মেঝেতে পড়ে গেল। অন্য বামনটাকে কিছুতেই হারানো যাচ্ছিল না। বাধ্য হয়েই একটা পড়ে থাকা লোহার টুকরো দিয়ে তার মাথায় আঘাত করলো সূর্য। সব কটা বামনের মুখ কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দেওয়া হলো। হাত পা বেঁধে ঘরের কোনায় ফেলে রাখা হলো ওদের। কিন্তু ওদের নেতা কোথায়? প্রায় 40 মিনিট কেটে গেল। লোকটার তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। যাকে এই ঘর থেকে বেরোনোর পথ তো খুলে গেছে। হাত পা বাঁধা অবস্থায় এক কোনায় শুয়ে রামু গোঙানির আওয়াজ করেই চলেছে। ওকে জেরা করলে এই ঘটনার বোধহয় একটা হদিশ মিলতে পারে। মিস্টার সিনহা রামুর দিকে এগিয়ে যান। সূর্য একটা তীক্ষ্ণ শীষ দিতেই ঝোপ ফুঁড়ে বেরিয়ে আসে তার 3 বন্ধু আর পুলিশের দল। প্রত্যেকেরই উদ্বিগ্ন মুখ। সবাই ঘরের ভেতরে ঢোকে। রামুকে সোজা করে বসিয়ে তার গালে সজোরে একটা চড় মারেন সিনহা। হতভাগা, এতদিন ধরে এবারে মন খেয়ে এদেরই সাথে বেইমানি চালিয়ে যাচ্ছিস। স্যার, বেইমানি করতে পারিনি বলেই তো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এদের সাথে থাকতে হয়েছে আমাকে। গরিব মানুষ, আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে এরা দলে টেনে নিয়েছিল। আমি মরে গেলে বউ ছেলে কি খাবে আমার? তাই বাধ্য হয়ে এদের সাথে হাত মেলাতে হয়েছিল। এই কাজ আজ থেকে নয়, 7 বছর আগে থেকেই চলছে। এরা সবাই অনেক পড়াশোনা জানা স্যার। কেউ আমাদের মতো গণ্ডমূর্খ নয়। এরা ভয়ঙ্কর জীবদের দিয়ে এরা অবলীলায় কাজ করিয়ে চলে। বিদেশের অনেক বড় লোক এদের সাথে হাত মিলিয়েছে। আমি শুধু এই বাড়িটার উপরে চোখ রাখার জন্য হুকুমের গোলাম। আমাকে যা শাস্তি দিতে হয় দেবেন হুজুর, শুধু মেরে ফেলবেন না। আমি ভেতরের খবর কিছুই জানি না। বেশ কিছুদিন ধরে এরা আমাকে কোনো টাকা পয়সাও দেয়নি। ওই আলমারিটার উপরে একটা মোটা ডায়েরি আছে, ওইটা বসের ডায়েরি। ওখানে অনেক কিছু লিখে রাখেন উনি।
ওটার মধ্যে কিছু পেলেও পেতে পারেন। রামু আর আফ্রিকানগুলোর হাতে হাত কড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়, ডেড বডিটাও নিয়ে যাওয়া হয়। কিন্তু এবার তো লাল আলখাল্লাকে খুঁজতেই হবে। ওকে না ধরতে পারলে যে এই রহস্যের কোনো কিনারা করতে পারা যাবে না। যে দেওয়ালের সাথে বৈঠকখানার সংযোগ, সেখানে কম করে 20টা ছোট বড় সুইচ লাগানো আছে, কয়েকটার উপরে আবার ডেঞ্জার লেখা। ঘুরতে ঘুরতে শীর্ষ এদের একটাই চাপ দিতেই মস্ত বড় সাপের খাঁচা থরথর করে কেঁপে উঠল। বিষধর সাপগুলো একে অপরের গায়ে আছাড় খেয়ে পড়ে ফনা মেলে ধরল। আতঙ্কে পিছিয়ে আসে শীর্ষ। কি ভয়ানক জায়গা রে ভাই, শহরের বুকের একখণ্ড অ্যামাজন বানিয়ে রেখেছে। সৌরভ বলে ওঠে, গোটা খাঁচায় ইলেকট্রিক চার্জ দেওয়া আছে, তাই সাপগুলো এমনিতেই নিস্তেজ হয়ে থাকে। বিষ বার করে নেওয়ার অল্প কিছুক্ষণ আগে খাঁচায় এক্সট্রা চার্জ দিয়ে সাপগুলোকে উত্তেজিত করা হয়, এতে বিষ বার করা অনেক সহজ হয়ে ওঠে। তারপরে বিষহীন সাপগুলোকে বস্তায় ভরে জঙ্গলে ছেড়ে দেওয়া হতো বোধহয়। আফ্রিকানগুলো ওই কাজই তো করতো। সূর্য আলমারির ওপর থেকে মোটা ডায়েরি নামিয়ে এনেছে। মোবাইলের আলোয় সিনহা সেটা উল্টে পাল্টে দেখতে থাকেন। কৌতূহলবশত সৌরভ দেওয়ালের গায়ে একটা ছোট্ট চেন ধরে টানতেই এক অভাবনীয় ব্যাপার ঘটে গেল। বৈঠকখানার দেওয়াল পলকে দুফাঁক হয়ে গেল। ঘরের মধ্যে একটা হালকা নীল রাত বাতি জ্বলছে। সিনহা আর সূর্য প্রায় ছুটে ঢুকলো ঘরের মধ্যে, পেছনে রুদ্র আর তার বাবা। দেওয়ালে মাউন্ট করা সিংহটা তখন বিশাল হাঁ করে আছে। প্রথমটায় চমকে উঠেছিল সবাই। সেই হাঁয়ের ভেতর থেকে লাল আলখাল্লা বার করে আনছে কিছু ছোট ছোট ইঞ্জেকশনের সিরিঞ্জ। স্বচ্ছ কিছু তরল ভরা আছে সেগুলোতে। সূর্যদের দিকে পেছন ফিরে আছে লোকটা, হাতে অন্য কোনো অস্ত্র নেই। ওদের পায়ের আওয়াজে ঘুরে দাঁড়ালো লোকটা। ততক্ষণে পুলিশের দল গোটা ঘর ঘিরে ফেলেছে। মিস্টার সিনহা লোকটার দিকে পা বাড়াতেই নিষ্ঠুর হাসি ফুটে উঠল তার মুখে। আমাকে ধরবেন ভেবেছেন? পারবেন না। এই মাথাটাকে সম্বল করেই তো চিরটা জীবন বেঁচে থাকলাম। বিজ্ঞানকে ভালোবেসেছিলাম, লোকের উপকারে লাগবো ভেবেছিলাম, কিন্তু মন্দ লোকেরা ফন্দি করে আমার মাথাটাকে কিনে নিল। আমি ওদের সাথে থাকতে থাকতে ধীরে ধীরে শয়তানে পরিণত হলাম। যাদের উপর এতদিন ধরে অত্যাচার চালিয়েছি, পারলে সেই অবোধ জীবগুলোকে জঙ্গলে ছেড়ে দেবেন। ইন্টারপোল আর আমাকে খুঁজে পেল না বোধহয়। আলখাল্লার আস্তিন গুটিয়ে সিরিজটা কবজির কাছে নিয়ে আসে লোকটা। সিনহা কাকু, ধরুন ওকে। সাপের বিষ আছে সিরিঞ্জে। 1 সেকেন্ডে অপরাধ জগতের অন্য পারে চলে যাবে ও। পৃথিবীব্যাপী এত বড় দলটাকে আর ধরা যাবে না। বাঘের মতো ঝাঁপ দিয়ে সিনহা লোকটাকে চেপে ধরেন। তার হাত থেকে সিরিঞ্জটা নিচে পড়ে গেল। টানাটানিতে লোকটার মাথার পরচুলা খুলে গেল। চমকে উঠে রুদ্র লোকটার মুখের দিকে তাকায়। তার গলা দিয়ে অস্ফুট আওয়াজ বেরিয়ে আসে। ছেলের গলার আওয়াজে এমন কিছু ছিল যে সৌম্য চমকে লোকটার দিকে তাকালেন। সে তখন 2 হাতের ফাঁকে তার মুখ লুকোনোর চেষ্টা করছে। সিনহা সাহেব জোর করে তার হাত দুটো মুখ থেকে সরিয়ে দিলেন। লোকটা প্রাণপণে তার মুখটা ঘুরিয়ে রাখার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। রুদ্র বারবার সন্দিগ্ধ দৃষ্টিতে লোকটার দিকে তাকাচ্ছিল। সৌম্যবাবু, মিস্টার সিনহা আর তার কৌতূহল চাপতে পারলে না। কি হলো রুদ্র? লোকটাকে চেনো নাকি তুমি? চেনা চেনা লাগছে, কিন্তু কিন্তু এটা তো কোনো মতেই হওয়া সম্ভব না। আমি তখন ছোট থাকলেও ঘটনাটা আমার স্পষ্ট মনে আছে। বাবা বাবা, আমার কি ভুল হলো কিছু? তুই যা দেখেছিস আমিও যদি সেটাই দেখে থাকি তাহলে তো হিসাব মিলছেই না। আমি তো নিজেই নিশ্চিহ্ন করে দিয়েছিলাম মানুষটাকে। এই মানুষটার সাথে তার মিল থাকলেও হুবহু মিল কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। পৃথিবীতে একরকম চেহারার 2 জন মানুষ তো থাকতেই পারে। সেই সুযোগ নিয়ে কেউ যদি ওকে খুন করে গেছে কিনা কে জানে। সিনহা সাহেব অসহিষ্ণু হয়ে ওঠেন এবার। কি আরে করছো দুজন মিলে? পরিষ্কার করে বলো। আরে ভোর হয়ে গেছে। লোকগুলোকে থানায় নিয়ে গিয়ে বিধারক না পেটালে এদের মুখ থেকে কোনো কথাই বার করা যাবে না। কাকু, আমরা একটা বিষয়ে নিঃসন্দেহ হতে চাই। ওর আলখাল্লাটা একটু খুলতে বলুন তো। একটু অবাক হলেও
সিনহা নিজেই আলখাল্লা খুলে দেন। সৌম্য আর রুদ্র দুজনেই এগিয়ে আসে। লোকটা ডান কাঁধের দিকে তাকিয়েই দুজনে একসাথে চমকে ওঠে। সেখানে প্রায় 2 ইঞ্চি মাপের একটা লালচে জরুল। ছোট কাকা, তুমি তুমি ভেজে আছো? তাহলে তাবিজ দেখে আমি যে ডেড বডি আইডেন্টিফাই করেছিলাম সে আসলে কে? তুমি নও? তাবিজটা তাহলে কি করে ওর হাতে এলো? আমার আমার যে সব গুলিয়ে যাচ্ছে। তুমি এত বড় বৈজ্ঞানিক, এই সমস্ত অপরাধ জগতের লোকের সাথে মিশলেই বা কি করে? আর এত সাপ কে জোগাড় করে দেয় তোমাকে? এই ভুতুরে সিংহের রহস্যটাই বা কি? গুমঘরের হদিস তুমি কিভাবে পেলে? আসতে সৌম্যবাবু, আপনার কি মনে হয় ও নিজে থেকে সব স্বীকার করবে? যত বড় বৈজ্ঞানিকই হোক না কেন, ও তো নিজের মুখেই স্বীকার করেছে ও আন্তর্জাতিক স্তরের অপরাধী, যাকে ইন্টারপোল খুঁজছে। থানায় চলুক, সব কথা বার করে নিচ্ছি আমি। এই কি আছো? গাড়িতে তোলো ওকে। নিশ্চিন্তে থাকুন, অপরাধ কখনো গোপন থাকে না। আমরা থানায় চললাম। এই ঘরগুলো সিল করে দেওয়া হোক। আর দেরি করবেন না, অয়নকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। ছেলেটা বড্ড ঝিমিয়ে পড়েছে, বিষের এফেক্ট মনে হচ্ছে। সূর্য, ঘটনা কিন্তু এখনো জলের তলাতেই আছে, পারো তো সমাধান করো। ধুলো উড়িয়ে অপরাধীদের নিয়ে পথের বাঁকে মিলিয়ে গেল পুলিশের জিপগুলো। অন্যমনস্ক হয়ে হাত নাড়ে সূর্য। তখনও সে গভীর চিন্তায় মগ্ন। 2 দিন পরের কথা। আজ রবিবার। রুদ্রদের বৈঠকখানা ঘরের আজ অন্য রকম চেহারা। ওরা 5 জন, আর সৌম্যবাবু তো সেখানে আছেনই। এছাড়া উপস্থিত আছেন মিস্টার সিনহা, ডিআইজি অখিলেশ তালুকদার, আর ইন্ডিয়ান নার্কোটিক সেলের 2 জন উচ্চ পদস্থ অফিসার। সবাই ছড়িয়ে ছিটিয়ে সোফায় বসে কফি খাচ্ছে। সূর্য টেবিলের পাশে একটা চেয়ারে বসে আছে। টেবিলের উপরে রাখা আছে সেই মোটা ডায়েরিখানা, যেটা সে গুমঘর থেকে সংগ্রহ করে এনেছিল। এতক্ষণে সূর্য মুখ খোলে। আপনারা হয়তো অধীর আগ্রহে বসে আছেন এই ঘটনার পিছনে কি রহস্য লুকিয়ে আছে জানার জন্য। ডায়েরি থেকে যতটুকু জেনেছি সব আজ আপনাদের বলবো। ডায়েরিটা পুলিশের হাতে প্রমাণ হিসেবে তুলেও দেব। এত বড় বুদ্ধিজীবী মানুষেরা পৃথিবী জুড়ে সাধারণ মানুষের কত বড় ক্ষতি করে যাচ্ছিল ভাবলে সত্যি স্তম্ভিত হতে হয়। আমার বয়স কম, সবকিছু সাজিয়ে গুছিয়ে বলা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, তবু যা বুঝেছি আপনাদের জানাতে চাই। টেবিলে যে ডায়েরিটি দেখছেন ওটা ডক্টর দিব্যকান্তি চক্রবর্তীর নিজস্ব ডায়েরি, অটোবায়োগ্রাফিও বলতে পারেন। সৌম্য কাকুর ছোট কাকা পেশায় ছিলেন রাসায়ন বিজ্ঞানী। জৈব রাসায়নের এত বড় বিজ্ঞানী খুবই কম হয়। কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ানো ছাড়া 2টো জীবনদায়ী মূল্যবান ওষুধ আবিষ্কার করেন তিনি। অকৃতদার এই বিজ্ঞানী আরেকটি নেশা ছিল, জঙ্গল আর শিকার। একটু ফাঁক পেলেই শিকারে বেরোতেন তিনি। এমনকি দেশে ফিরে এলেও রুদ্রদের পরিবারের সাথে সময় না কাটিয়ে চাকর রামুকে সাথে নিয়ে বিভিন্ন জলে জঙ্গলে ঘুরে বেড়াতেন। অত্যন্ত স্বল্পভাষী ছিলেন তিনি, তাই সৌম্য কাকু বা তার পরিবারের সাথে বিশেষ কথাবার্তা তার হতোই না। জঙ্গলে শিকার করার সময় সাপের বিষের কথাটা মাথায় আসে তার। সাপের বিষ যেমন ভয়ঙ্কর, তেমনি হার্ট আর রক্ত সংক্রান্ত অনেক রোগকেই আটকাতে পারে। এমন কিছু উপাদান আছে এর ভিতরে। এবার তিনি ঠিক করেন এই বিষ নিয়ে গবেষণা করবেন, কিন্তু প্রয়োজনীয় যে বিষ এই গবেষণার জন্য লাগবে কলম্বিয়াতে তা পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই তিনি ঠিক করেছিলেন কোবরা জাতীয় সাপের বিষ নিয়ে এবার অস্ট্রেলিয়াতে গিয়ে গবেষণা করবেন। ঠিক এই সময় তার সাথে কয়েকজন আফ্রিকান জীববিজ্ঞানীর আলাপ হয়। সবাই মিলে আলোচনার পর ঠিক হয় তারা একসাথেই কাজটি করবেন। এখানেই দিব্যকান্তির বিশাল ভুল হয়েছিল। স্বল্প পরিচয়ে মানুষ চেনা যায় না। এই বিজ্ঞানীরা সবাই ছিলেন অপরাধ দুনিয়ার সাথে যুক্ত। সেই জগতের মান্যগণ্য ব্যক্তিরা উচ্চ মূল্যে এদের মস্তিষ্ক কিনে রেখেছিল। অস্ট্রেলিয়াতে গ্রামাঞ্চলে ঘন জঙ্গলের কাছাকাছি এক দোতলা বাড়িতে তারা গড়ে তুললেন তাদের গবেষণা করার জায়গা। সাপ ধরার জন্য মধ্য আফ্রিকা থেকে পিগমি প্রজাতির কয়েকজন বামনকে নিয়ে আসা হলো।
সাপের বিষ বের করে নেওয়া হলে নির্বিষ সাপকে ওরা জঙ্গলে ছেড়ে দিয়ে আসতো। গবেষণার মাঝপথে একদিন সব আফ্রিকান মিলে দিব্যকান্তিকে প্রাণের ভয় দেখিয়ে নিজেদের দলে টেনে নিলেন। দিব্যকান্তি ভগবান থেকে রূপান্তরিত হলেন শয়তানে। তার আবিষ্কৃত সাপের বিষ প্রাণদায়ী থেকে হয়ে উঠল প্রাণঘাতী। আপনারা হয়তো জানেন না, সাপের বিষের নেশা এখন পৃথিবীর সবচাইতে মারাত্মক নেশা। এটাকে মডিফাই করে মদের সাথে মিশিয়ে দেওয়া হয়। হিমটক্সিক সাপের বিষ রক্তে প্রভাব ফেলে, আর নিউরোটক্সিক বিষ প্রভাব ফেলে স্নায়ুতে। এর ফলে মানুষ বেশ কিছুক্ষণ তার স্বাভাবিক অবস্থা ভুলে আচ্ছন্ন হয়ে থাকতে পারে। তবে তরল বিষ কিন্তু মেশানো যায় না। যেভাবে পাস্তুরাইজেশন করে গুঁড়ো দুধ তৈরি হয়, সেভাবেই তৈরি হয় সাপের বিষের শুকনো গুঁড়ো। তারপর তা অতি অল্প পরিমাণে মেশানো হয় মদের সাথে। বেশ ভালোই চলছিল ব্যবসা। ক্রমে ক্রমে অন্ধকার জগতের অনেক লোকই এই দলে জড়িয়ে পড়ে। সারা পৃথিবী জুড়ে গড়ে ওঠে এক মাদক চক্র, যার মাথায় বসে থাকেন পৃথিবীর নামকরা কয়েকজন বিজ্ঞানী। কোটি কোটি টাকার মালিক হয়ে ওঠেন তারা। কিন্তু দিব্যকান্তির শিকারের নেশা জাগলে তিনি আর কোনো কাজই করতে পারেন না। ওদেশে তো তিনি মাঝে মধ্যেই জঙ্গলে উধাও হয়ে যেতেন। এখন এখান থেকে কোনো খবর পেলেও তাকে আটকে রাখা যেত না। ঠিক এভাবেই ঝাড়খণ্ডের জঙ্গল থেকে বাঘকে শিকার করে এনেছিলেন। মাউন্ট করা বাঘের মাথাটা যখন দেয়ালে টাঙানো হচ্ছিল, দেয়ালের ফাঁপা আওয়াজ তার মনে খটকা ধরায়। পারিবারিক সূত্রে গুম ঘরের খবর তিনি আগেই জানতেন। এবার তিনি সৌম্য কাকুর বাবার কাছ থেকে খাতাখানা চেয়ে নিলেন। এই খাতার পেছনে একটি সাংকেতিক মানচিত্র আছে। দেখে মনে হবে লেখার মাঝে কাটাকুটি। একটি পুরনো পাতায় লিখে খাতায় সেটা আটকানো ছিল। আমারও পাতার রংটা দেখে প্রথমেই খটকা লেগেছিল। তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী দিব্যকান্তি সহজেই এই মানচিত্রের লুকোনো সংকেত করে ফেলেন। সাথে সাথে তার মাথায় খেলে যায় এক কুমতলব। ও দেশের সঙ্গী বিজ্ঞানীদের সাথে নানা কারণেই তার মনোমালিন্য শুরু হয়ে গিয়েছিল। ইন্টারপোল এই বিশাল মাদক চক্রের হদিশ পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেছিল। নানা দিক থেকেই ও দেশে থাকা আর নিরাপদ বলে মনে হয়নি তার কাছে। তাই দেশে ফিরে সবার চোখের অন্তরালে রাতের অন্ধকারের আশ্রয় নিয়ে এই গুম ঘরে তিনি গড়ে তোলেন এক প্রাণঘাতী ল্যাবরেটরি। রামু এর আগে থেকেই তার সর্বক্ষণের সঙ্গী ছিল। এবার তিনি টাকার টোপ ফেলে তাকে তার কুকর্মের সঙ্গী করলেন। রাতের অন্ধকারকে আশ্রয় করে এগিয়ে চলল তার কাজ। তাকে যাতে কেউ সন্দেহ না করে তাই তিনি যাতায়াত করতেন এবং কাজ করতেন। বাড়ির বৈঠকখানার ঘরখানা দখল করে তিনি সকলকে জানিয়ে দেন তিনি রাতে ওই ঘরে তন্ত্র সাধনা করছেন। ওই সময় ওখানে গিয়ে কেউ যেন তাকে বিরক্ত না করে। পাহারাদারের কাজটা রামু ভালোই সামলাতো। পাথরের একটি মূর্তিও এনে তিনি প্রতিষ্ঠা করেন বৈঠকখানায়, কালী মূর্তি। ওর ডায়েরি থেকে জানতে পারি মূর্তিটা পুরোপুরি ফাঁপা ছিল। প্রাণঘাতী সাপের বিশেষ সিরিঞ্জ ওর ভিতরে লুকিয়ে রাখা হতো, এবং সিংহের মাথাটা তো ফাঁপাই, গোপন আলবাড়ি। সৌরভ এবার প্রশ্ন করে বসে, কিন্তু অমাবস্যার রাতে ওই সিংহের জ্যান্ত হয়ে যাওয়ার ব্যাপারটা আর ওই ভয়ঙ্কর ডাক? পুরোটাই ইলেকট্রিকের কারসাজি। হঠাৎ করে কেউ বৈঠকখানায় এসে পড়লে যাতে গুমঘর থেকে সুইচের মাধ্যমে ওটাকে কন্ট্রোল করা যায়, সেই ব্যবস্থা করাই ছিল। আর অমাবস্যা মানেই আমাদের মনে ভূতের ভয়ের উদ্যোগ, তাই অমাবস্যার উল্লেখ। এমনিতেও রোজ রাতে এখানে বেআইনি কাজই হতো। পরে একটা ডেমো দেখিয়ে দেবো সবাইকে। এবার আসল কথায় আসি। ভাড়া করা সাপুড়ে দিয়ে এখানে কাজ করতে হচ্ছিল। এতে ধরা পড়ার ঝুঁকিও থেকে যায়। তাই অপকর্মের পুরনো সাথী ওই বামুনদের এখানে ডেকে আনলেন তিনি। এরা এই কাজে রীতিমতো পারদর্শী। জ্যান্ত শয়তানগুলো স্থানীয় জঙ্গল থেকে প্রচুর বিষধর সাপ এবার ধরে আনতে লাগলো। দিনের বেলা কিন্তু এরা কোনো কাজই করতো না, বা এই বাড়িতেও থাকতো না। ঈশ্বর আরাধনার ছদ্মবেশের অন্তরালে রমরমিয়ে চলতে লাগলো ব্যবসা। আমাদের এখানেও ড্রাগ পাচারকারীদের সাথে হাত মেলালেন দিব্য। নেপাল এবং চীনে এই মাদক বেচার বিরাট ঘাঁটি তৈরি হলো। কিন্তু অপরাধের জগতে বিশ্বাসঘাতকতা বেশি দিন চাপা থাকে না। কিভাবে যেন তার এখানে আত্মগোপন করার কথাটা ওই দেশে চাউর হয়ে গেল। ইন্টারপোলে চাপা পড়া কেস আবার নড়াচড়া করতে শুরু করলো। মহা ফক্করে পড়লেন দিব্য। দুর্জনে ছলের অভাব হয় না। এবার পরিবারের অনুগত চাকর রামু তাকে বিপদের হাত থেকে রক্ষা করলেন। বহুদিন এই পরিবারে নুন খেয়েছে যে। এবার রামুর সাহায্যে মর্গ থেকে জোগাড় হলো হুবহু তার মতো আকৃতি বিশিষ্ট বেওয়ারিশ মরা। দিব্যের পোশাক এবং তাবিজ পরিয়ে তাকে ধারালো ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়া হলো তার মুখ, এবং তার জরুলের জায়গাটা যাতে শরীর দেখে মৃতদেহ শনাক্ত করা না যায় তাই চেষ্টা করা হলো।
সবাই জানল দিব্যকান্তি অমাবস্যার রাতে অজ্ঞাত পরিচয়ে আততায়ীর হাতে খুন হয়েছে। সে রাতেই ওই কালীমূর্তির সাথে নিয়ে ভুয়ো পাসপোর্টের সাহায্যে এই দেশ ছাড়েন দিব্যকান্তি। গোপনে প্লাস্টিক সার্জারি করে নিজের মুখের চেহারা বদলে দেন তিনি। আইন যাতে কোনোদিনই তার চুলের ডগা স্পর্শ না করতে পারে, তাই নতুন পাসপোর্ট জরুলের উল্লেখ ছিল না। এরপর এই বাড়ির ওই সব অদ্ভুতের ঘটনাগুলো ঘটতে থাকে। নতুন ছদ্মবেশে দিব্য কিন্তু রাতের অন্ধকারে তার সঙ্গীদের নিয়ে ওই বাড়িতে যাতায়াত চালু রাখেন। এই ব্যাপারে সব রকম ভাবে রামু তাকে সাহায্য করে। স্তম্ভিত হয়ে এতক্ষণ ধরে গল্প শুনছিলেন সবাই। সিনহা প্রশ্ন করেন, মানে এত কিছু তুমি ডায়েরি থেকে জেনেছ? মৃদু হেসে ওঠে সূর্য। তীক্ষ্ণ বুদ্ধির মানুষও কখনো কখনো সাধারণ কিছু ভুল করে ফেলে যে। এই ডায়েরি এবার আমি আপনাদের হাতে দিয়ে দেব, কাজে লাগবে এটা এই কেসের প্রমাণ হিসেবে। সূর্য এবং তার দলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সকলে। সূর্য এবং তার দলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সকলে। ডিআইজি পরের সপ্তাহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। ঠিক হয়, এত বড় একটা দলের অপকর্মের মুখোশ খুলে দেওয়ার জন্য দেশের তরফ থেকে এই খুদেদের দলকে পুরস্কার দেওয়া হবে। আনন্দে দুহাত তুলে লাফাতে থাকে ওরা। রুদ্র বলে ওঠে, সামনে রবিবারে তাহলে বিরিয়ানি আর মাটন হচ্ছে, তাই না বাবা? আরে নিশ্চয় নিশ্চয়ই, আমরাও বাদ যাবো না কিন্তু। সিনহা সাহেব হই হই করে ওঠেন। সমুবাবু প্রাণ খোলা হাসি হেসে উঠে বলেন, তাই তো বলে বন্যেরা বনে সুন্দর। ওই প্রকৃতির জীবগুলোকে আগে জঙ্গলে ফেরত পাঠাবার ব্যবস্থা করি। শুনছিলেন অপালা মুখার্জির কলমে শার্দুল সংকট। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরো বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল অতনু, জয় দাস, আবির, সৌমজিৎ, মৃন্ময়, জয় ভট্টাচার্য, সুদীপ্ত ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।